ভাবুন তো, একজন মানুষ মারা গেল, কিন্তু তার অঙ্গ প্রতিস্থাপনের পর যাদের বাঁচানো হলো তারা আর আগের মতো রইল না। প্রত্যেকেই পেয়ে গেল অদ্ভুত কিছু ক্ষমতা, যা হয়তো আশীর্বাদ, আবার হয়তোবা অভিশাপ। কিন্তু প্রশ্ন হলো, এই শক্তি বা ক্ষমতা কি তাদের জীবন বাঁচাবে, নাকি টেনে নেবে অন্ধকারের গভীরে? চলুন দেখে নিই আজকের অসাধারণ গল্পটা। গল্পের শুরুতে আমরা দেখি একটা অ্যাম্বুলেন্স, যার ভেতরে একজন রোগীকে হাসপাতালে নেওয়া হচ্ছিল। দুর্ভাগ্যবশত প্রতিমধ্যে সেই যুবকটি মারা যায়। মৃত্যুর আগে সে তার অঙ্গগুলো দান করার জন্য একটি ফর্মে সই করে রেখেছিল, অর্থাৎ তার অঙ্গগুলো অন্য অসুস্থ মানুষের কাজে লাগবে। এরপর দুজন ডাক্তার সার্জারির মাধ্যমে তার 6টি অঙ্গ বের করতে শুরু করেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, লোকটির চামড়া ছিল গন্ডারের থেকেও বেশি শক্ত, আর অঙ্গগুলো বের করতে গিয়ে ডাক্তাররা ভীষণ সমস্যায় পড়েন। তবুও কিছুক্ষণ পর কাজ শেষ হলে হঠাৎ করে এক নার্স ভয় পেয়ে চিৎকার করতে করতে বাইরে দৌড়ে চলে যায়। ডাক্তাররা দ্রুত অপারেশন থিয়েটারে ছুটে গিয়ে দেখেন সেই মৃতদেহ আস্তে আস্তে ছাই হয়ে বাতাসে মিশে যাচ্ছে। এই ঘটনার পর তার হাড়টি প্রতিস্থাপন করা হয় এনা নামের এক যুবতীর শরীরে। আশ্চর্যের বিষয় হলো, এনার শরীরে হৃৎপিণ্ডটি খুব ভালোভাবে মানিয়ে যায়, এমনকি সে দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং কয়েকদিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পায়। তবে বিস্ময়ের ব্যাপার হলো, এনার হাতে একটি গোলাকার আকৃতি দাগ দেখা দেয়। দেখতে অনেকটা ট্যাটুর মতো হলেও এনা কখনো ট্যাটু করায়নি। এনার বাবা ছিলেন একজন তাইকোয়ান্ডো মাস্টার এবং তিনি একটি জিম চালাতেন। ছোটবেলা থেকে এনার তাইকোয়ান্ডো শেখার প্রচন্ড শখ ছিল, কিন্তু এক ম্যাচ খেলার সময় সে হার্ট অ্যাটাক করে ফেলে। সেই ঘটনার পর থেকে তার বাবা সবসময় ভয় পেতেন মেয়েকে আবার খেলায় নামানো নিয়ে। তাই হার্ট অপারেশনের পর তিনি একেবারে রাজি ছিলেন না এনার কোন রকম লড়াই বা প্রতিযোগিতায় অংশ নেওয়ার ব্যাপারে। আবেগ ভরে তিনি এনার উদ্দেশ্যে বলেছিলেন, পরিবারের সবাই মারা যাওয়ার পর আমি তোকে বড় করেছি, তুই আমার সবকিছু, তোর সাথে খারাপ কিছু ঘটুক তা আমি চাই না। একদিন যখন তার বাবা বাড়িওয়ালার সঙ্গে কথা বলছিলেন, তখন এনা ঘুরে দাঁড়িয়ে পাশের বক্সিং ব্যাগে লাথি মারে। সঙ্গে সঙ্গে সেটি ছাদ ভেঙে নিচে পড়ে যায়। এত শক্তি আগে তার কোনোদিনই ছিল না। এরপর এনা বুঝতে পারে তার শরীরে নিশ্চয়ই কোনো শক্তি তৈরি হয়েছে। তাই পরীক্ষা করার জন্য সে রাস্তায় বেরিয়ে নিজের জুতার ফিতা বেঁধে দৌড়াতে শুরু করে। সে দৌড়াতে থাকে একেবারে ফ্ল্যাশের মতো দ্রুততায়, এমনকি একটি স্কুটি ড্রাইভারকেও পেছনে ফেলে দেয়। কিছুক্ষণ পর তার মনে হয় হয়তো সে আকাশেও উড়ে যেতে পারবে, কিন্তু রাস্তা ঢালু থাকায় নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ে। হঠাৎ এক মোড়ে দাঁড়ানো ছোট্ট একটি ভ্যানে সে এত জোরে ধাক্কা মারে যে ভ্যানটি উল্টে যায়। আসলে হার্ট ট্রান্সপ্লান্টের পর থেকে এনার শরীরে অস্বাভাবিক ক্ষমতা চলে এসেছে, যার ফলে সে ভীষণ শক্তিশালী হয়ে উঠেছে। এদিকে কেউ একজন লুকিয়ে এনার এই শক্তির ভিডিও করে অনলাইনে আপলোড করে দেয়। ভিডিওতে তাইকোয়ান্ডো ইউনিফর্মে এনার নাম আর তার বাবার জিমের নাম স্পষ্ট দেখা যাচ্ছিল। ভিডিওটি দেখে এক যুবক সরাসরি সেই জিমে চলে আসে। সে এনার কিছু ছবি তোলার চেষ্টা করে। মুহূর্তের মধ্যে এনা সেখানে হাজির হয়ে তাকে ধরে ফেলে। ছেলেটি বুঝতেই পারছিল না কিভাবে এই মেয়েটি এত শক্তিশালী হলো যে তার হাত থেকে নিজেকে মুক্ত করতে পারছে না। এনা হঠাৎ করে খেয়াল করে যে টমের হাতেও একই রকমের গোলাকার ট্যাটুর মতো দাগ রয়েছে। বিষয়টা দেখে সে অবাক হয়ে যায়। এরপর দুজন একসাথে একটি রেস্টুরেন্টে বসে কথা বলতে শুরু করে। কথোপকথনের মাঝেই টম জানায় যে তার শরীরেও সেই অদ্ভুত শক্তিশালী লোকটার একটি অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে, আর সেই কারণেই টম নিজেও কিছু বিশেষ ধরনের সুপার পাওয়ার পেয়েছে। টম বোঝাতে থাকে একজন মানুষ সর্বোচ্চ 6টি অঙ্গ দান করতে পারে: কিডনি, লিভার, হার্ট, প্যানক্রিয়াস, লাংস আর ইন্টেস্টাইনস। অর্থাৎ যেমন টম আর এনা দুজনেই সেই লোকটার দুটি ভিন্ন অঙ্গ পেয়েছে এবং এরপরে সুপার পাওয়ার অর্জন করেছে, তেমনি আরো 4 জন মানুষ রয়েছে যাদের শরীরেও এই লোকটার অঙ্গ প্রতিস্থাপন হয়েছে, আর তাদের প্রত্যেকের কাছে ভিন্ন ভিন্ন সুপার পাওয়ার চলে এসেছে। টম আরো জানায় সে এখন চেষ্টা করছে সেই মানুষগুলোকে খুঁজে বের করতে। তবে এনাকে খুঁজে পাওয়ার পর সে এরই মধ্যে আরেকজনের সন্ধানও পেয়েছে। এরপর গল্পে নতুন মোড় আসে। এনা অংশ নেয় একটি দৌড় প্রতিযোগিতায়। প্রতিযোগিতার পুরস্কার হিসেবে দেয়া হবে একটি দামি জুতো। আমরা তো জানি এনা এখন কতটা দ্রুত দৌড়াতে পারে, তাই নিজের শক্তি কাজে লাগিয়ে এনা খুব সহজেই সেই দৌড়ে জিতে যায়। একদিন টম আর এনা বাইরে বসে গল্প করছিল। ঠিক তখনই এক মধ্যবয়সী মহিলা তাদের কাছে এসে ফ্রি ড্রিঙ্কস অফার করলো। কারণ জানতে চাইলে তিনি জানান কিছুদিন আগে সফলভাবে তার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে এবং তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠেছেন। এটা শুনে টম আর এনা অবাক হয়ে যায়।
যায় এবং তার হাত খুঁটিয়ে দেখে নেয় তাদের মতো কোনো বিশেষ ট্যাটু আছে কিনা। প্রথমে কিছু চোখে পড়ে না, কিন্তু যখন মহিলা পেছনে ফিরে নিচু হন তখন তার কোমরে স্পষ্ট দেখা যায় একটি গোলাকার ট্যাটুর মতো দাগ। এরপর দেখা যায় একটা বিশাল আলিশান বাড়িতে মরণাপন্ন অবস্থায় শুয়ে আছেন মিনো নামের এক ধনী লোক। তার চারপাশে কিছু মহিলা নানা রকমের রীতিনীতি পালন করছিল। মিনোর বড় মেয়ে ফোনে ডাক্তারকে ক্ষুব্ধভাবে বলে, আপনি তো বলেছিলেন বাবা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন, কিন্তু তার তো কোনো উন্নতি হচ্ছে না। এই কথার মাঝে হঠাৎ মিনো বিছানা থেকে উঠে বসে। দেখা যায় তার হাতেও সেই একই রকমের ট্যাটু আছে। এরপর ক্ষুধার্ত স্বরে সে মেয়েকে খাবার আনার নির্দেশ দেয়, আর খাবার সামনে আসতেই সে ডাইনিং টেবিলে বসে স্বাভাবিকভাবে খেতে শুরু করে। এতে বোঝাই গেল মিনোর শরীরেও কোনো এক রহস্যময় শক্তি প্রবেশ করেছে। অন্যদিকে এক ইলেকট্রনিক শপে আরামে শুয়ে আছে এক তরুণ, তার নাম জিরো। হঠাৎ সে একটু চুটকি বাজায় আর মুহূর্তের মধ্যে দোকানের সব ইলেকট্রনিক যন্ত্র বন্ধ হয়ে যায়। আসলে জিরো যেখানেই যায় সেখানে বিদ্যুৎ অস্বাভাবিকভাবে ওঠানামা করতে থাকে। এরপর সে এক ক্যাসিনোতে ঢুকে গেম মেশিনগুলো নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলে আর অবলীলায় জিতে যায় সব টাকা। সেই টাকা দিয়ে সে বিলাসী জীবন শুরু করে, দামি দামি জিনিসপত্র কিনতে থাকে। এতে স্পষ্ট হলো জিরো ওই রহস্যময় দাতার একটি অঙ্গ পেয়েছিল। এরপর দেখা গেল টম, এনা আর সেই মধ্যবয়সী মহিলা যার নাম সোফিয়া, তারা একসাথে বসে খাবার খাচ্ছে এবং একে অপরের সাথে পরিচিত হচ্ছে। এরপর টম জানায় তার শরীরে নতুন ফুসফুস প্রতিস্থাপিত হয়েছে, ফলে সে এত জোরে হাসি বা শ্বাস ছাড়তে পারে যা প্রায় ঘূর্ণিঝড়ের মতো শক্তিশালী। সোফিয়া তখন বলে, আমি তো এখনো আমার শরীরে কোনো আলাদা শক্তি অনুভব করি না। উত্তরে টম আশ্বস্ত করে, ঠিক সময় এলেই আপনার শক্তি বের হয়ে আসবে। ঠিক তখনই তাদের মাথায় উপরে আলো বিলিং করতে শুরু করে, কারণ সেখানে জিরো হাজির হয়েছে। আসলে জিরোর চোখ প্রতিস্থাপন করা হয়েছিল, আর সেই চোখের ক্ষমতায় সে দূর থেকেও বুঝতে পারে আশেপাশে সুপার পাওয়ারওয়ালা কেউ আছে কিনা। এরপর সে এসে টেবিলে বসে পড়ে, তবে টম তাকে একেবারেই পছন্দ করে না। তাই সে এনার দিকে তাকিয়ে সতর্ক করে বলে, সবাইকে অন্ধভাবে বিশ্বাস করা যায় না। কে যে নিজের স্বার্থে এই ক্ষমতা ব্যবহার করবে নাকি অপব্যবহার করবে তা আগে বুঝতে হবে। পরদিন এনার ফোনে এক অচেনা নাম্বার থেকে মেসেজ আসে, সেখানে জিরো তাকে সাহায্য করতে একটা স্পেসশিপ প্লেসে দেখা করতে বলে। এদিকে জিরো প্রতিদিনের মতো ক্যাসিনোতে বসে গেম খেলছিল, কিন্তু এবার বিদ্যুৎ নিয়ন্ত্রণ করে প্রতারণা করতে গিয়ে ধরা পড়ে যায়। ক্যাসিনো মালিক চেঁচিয়ে ওঠে, এতদিন ধরে চুটকি বাজিয়ে গেম জিতে যাচ্ছিস, এটাই কি তোর চালাকি? ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢোকে টম, কিন্তু জিরোকে বাঁচানোর বদলে সে পাশ কাটিয়ে অন্য ঘরে চলে যায়। একটু পর সেখানে এনা আর সোফিয়া আসে। এনা জিরোকে বাঁচাতে সোফিয়ার ড্রিঙ্কস এর স্ট্র দিয়ে টমের নাকে খোঁচা দেয়, আর সে হাঁচি দিয়ে প্রবল বাতাসে আশেপাশের গুন্ডারা সহ সবকিছু উড়িয়ে দেয়। অন্যদিকে আবার দেখা যায় ধনী মিনোকে। এবার সে একেবারে রাজার বেশে সিংহাসনে বসে আছে। হঠাৎ তার একটা পার্টনারের সঙ্গে ঝগড়া বাঁধে, ফলে মুহূর্তে মিনো এক হাতে তার ওই সঙ্গীর গলা চেপে ধরে তাকে উপরে তুলে ফেলে। ফলে ওই সঙ্গীর জীবন শক্তি শুষে নিতেই মিনো কিছুটা তরুণ হয়ে ওঠে। এরপর সে পাশে রাখা গাছ স্পর্শ করতেই সেখান থেকেও জীবনী শক্তি টেনে নিয়ে আরো তরুণ হয়ে ওঠে। আরেকদিকে এক ফ্যাক্টরিতে জন নামের এক লোক শ্রমিকদের উপর চিৎকার করছে তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য। সে আরো বলে যে আজ রাতভর কাজ করতে হবে। এতে এক শ্রমিক প্রতিবাদ করে বলে, আমাদেরও তো জীবন আছে, বিশ্রামের দরকার আছে। ঠিক তখনই উপর থেকে একজন শ্রমিক পড়ে যায়, কারণ উপরে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা ছিল না। সবাই আতঙ্কে পালিয়ে গেলেও জন গোপনে সে গিয়ে আহত শ্রমিকের ক্ষতস্থানে হাত রাখে। আশ্চর্যজনকভাবে সম্পূর্ণরূপে ওই শ্রমিক সুস্থ হয়ে যায়, কিন্তু জন নিজেই অসুস্থ বোধ করতে থাকে। তাই সে চুপি চুপি সরে যায় যাতে কেউ বিষয়টি জানতে না পারে। এদিকে মিনোর মেয়ে টিনা বুঝে গেছে যে বাবার শরীরে অদ্ভুত কোনো শক্তি এসেছে অঙ্গ প্রতিস্থাপনের পর থেকে। তাই সে তার লোকদের আদেশ দেয় যাদের সম্প্রতি অঙ্গ প্রতিস্থাপন হয়েছে এবং এভাবে শক্তি পেয়েছে তাদের খুঁজে বের করো। কিছুক্ষণের মধ্যে টম, এনা, জিরো আর সোফিয়ার অবস্থান জেনে যায় টিনার লোকেরা। তখন এই চারজন সোফিয়ার ড্রিঙ্কস এর কার্টে করে ক্যাসিনোর গুন্ডাদের হাত থেকে পালাচ্ছিল। টিনার লোকেরা তাদের গাড়ি নিয়ে এদের পিছু নেয়। এনা প্রাণপণে কার ধাক্কা দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছিল। একসময় টিনার গাড়িকে ফাঁকি দিতে পারলেও ক্যাসিনোর গাড়ি পিছু ছাড়ছিল না। তাই টম তার মুখ দিয়ে পানীয়র বোতল ছুঁড়ে মারে। এভাবেই একসময় একটা সাদা রঙের ড্রিঙ্কস ক্যাসিনোর গাড়ির উইন্ডশিল্ডে গিয়ে পড়ে, ফলে তারা আর পিছু নিতে পারে না। তবে এনাদের গাড়ির গতি এতটাই বেশি ছিল যে শেষমেশ তারা সোজা গিয়ে ঢুকে পড়ে একটা বারবিকিউ রেস্টুরেন্টে, এবং ভেতরে থাকা লোকটা তাদের দিকে তাকালেই তারা নির্দোষ ভঙ্গিতে বলে, আমরা খাবার অর্ডার দেওয়ার জন্য ওয়েটার আসার অপেক্ষা করছিলাম। এরপর রাত গভীর হলে তারা সেখান থেকে বের হয়। কিন্তু এই ঘটনায় টম ভীষণ রেগে যায় জিরোর উপরে। তার মতে আজ সবার জীবন বিপদে পড়েছিল কেবল জিরোর দোষেই। তাই সবার মধ্যে ভয়ঙ্কর ঝগড়া
বেঁধে যায়। শেষ পর্যন্ত সবাই আলাদা হয়ে যায় আর এনা একা হয়ে পড়ে। এতে সে খুবই দুঃখ পায়, কারণ অসুস্থতার জন্য গত 1 বছর স্কুলে যেতে পারেনি, ফলে তার কোনো বন্ধুও নেই। আর টম এবং সোফিয়ার সঙ্গে কাটানো সময় ছিল তার জীবনের সেরা মুহূর্ত। অথচ আজ সবকিছু ভেঙে গেল। তবে পরদিন পরিস্থিতি শান্ত হলে টম এনার কাছে আসে এবং এই বলে ক্ষমা চায় যে রাগের মাথায় অনেক আজে বাজে কথা বলে ফেলেছিলাম, তাই এনা যেন তাকে ক্ষমা করে দেয়। প্রথমে এনা একটু গড়িমসি করলেও শেষমেশ তাকে ক্ষমা করে দেয়। এরপর এনা আবারও কোনোভাবে বাকি 3 জনকে কনভিন্স করে এক জায়গায় দেখা করার জন্য। অন্যদিকে টিনা তার লোকেদের নিয়ে প্ল্যান করে, যারা তার বাবার মতো সুপার পাওয়ার পেয়েছে। তাদের ধরে তাদের অঙ্গ থেকে সেই শক্তি নিয়ে এমন ঔষধ বানাবে যা বিক্রি করে টিনা আরো ধনী হয়ে উঠতে পারবে। এদিকে এনা, টম, সোফিয়া আর জিরো তাদের মিটিং স্পটে পৌঁছায়। তারা এবার খুঁজে বের করার চেষ্টা করে কার মধ্যে লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে। অর্থাৎ এবার তাদের গ্রুপের চতুর্থ সদস্য জনকে খুঁজবে। জন এ সময় তার বসের সঙ্গে কথা বলছিলেন কর্মীদের নিরাপত্তা আরো বাড়ানোর ব্যাপারে, কিন্তু তার বস একেবারে উদাসীন, কারণ তার কাছে কর্মীদের জীবনের কোনো মূল্য ছিল না। উল্টো জনের উপর এত কাজের চাপ আসতে শুরু করে যে লাঞ্চ ব্রেকে সে খেতেও যেতে পারে না, শুধু কাজ করতে থাকে। লাঞ্চ টাইমে তার সহকর্মীরা বাইরে চলে গেলেও কেউই খেয়াল করেনি যে গ্যাস ট্যাঙ্ক থেকে গ্যাস লিক হচ্ছে। হঠাৎ জন বিষয়টি দেখে সব কর্মীকে দ্রুত বাইরে বের করে দিতে থাকে, যাতে অন্তত তাদের প্রাণ বাঁচানো যায়। সবাই বাইরে বের হতে পারলেও একজন কর্মী সিকিউরিটি ডোরের পেছনে আটকে যায়, যাকে জন কোনোভাবেই বের করতে পারছিল না। এদিকে বাইরে টম, এনা, জিরো আর সোফিয়া জনের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই বিস্ফোরণের শব্দে সবাই কেঁপে ওঠে। ভেতরে জন প্রাণপণ চেষ্টা করছে তার হেলমেট দিয়ে দরজা ভাঙার, কিন্তু বারবার করে ব্যর্থ হচ্ছে। ঠিক তখনই এনা হাজির হয়ে লাথি মেরে সেই দরজা ভেঙে ফেলে আর সামনে পড়ে থাকা ভারী জিনিসগুলো সরিয়ে দিয়ে আটকে থাকা কর্মীটিকে উদ্ধার করে। তারপর জিরো এসে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় আর টম ফু দিয়ে ভেতরের ধোঁয়া উড়িয়ে দিতে থাকে। এরপর আর কেউ ভেতরে আটকে আছে কিনা তা জানার জন্য জিরো সবার ফোনের রিংটোন চালু করে লোকেশন ধরে ধরে তাদের বের করে আনে। তারপর আহত কর্মীদের একে একে জন তার শক্তি দিয়ে সুস্থ করে তোলে, কিন্তু এতজনকে সারাতে গিয়ে জন নিজেই অসুস্থ হয়ে পড়ে। তার কাশি থেকে রক্ত বের হতে থাকে। প্রায় অচেতন হয়ে যাওয়ার আগে সোফিয়া বুঝতে পারে যে জনের লিভারে বিষাক্ত গ্যাস ঢুকে গেছে। তখন সে এক হাতে জনের হাত আর অন্য হাতে টমের হাত ধরে। এতে করে তাদের 3 জনের শক্তি এক হয়ে যায় আর জন পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। এখানেই বোঝা যায় সোফিয়ার ক্ষমতা হলো বিভিন্ন শক্তিকে একত্রিত করে দেওয়া। এদিকে কারখানার ভেতরে বিষাক্ত গ্যাস বেড়েই চলেছে, তাই সবাই বের হওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মাঝপথে সোফিয়া থেমে যায়, কারণ তারা ভুলে গিয়েছিল যে জিরোকে ভেতরেই ফেলে এসেছে। তাই টম নিজের নিঃশ্বাস বন্ধ করে ভেতরে গিয়ে জিরোকে বের করে আনে। সবাই ভেবেছিল টম হয়তো ধোঁয়া উড়িয়ে দেবে, কিন্তু দেখা গেল সে নিজের মুখ দিয়ে জিরোকে শ্বাস দিচ্ছে, কারণ তখন জিরোর দম বন্ধ হয়ে যাচ্ছিল। যদিও ব্যাপারটা দেখতে একটু অদ্ভুত লাগছিল, তবুও কোনোভাবে তারা সবাই বাইরে বের হতে সক্ষম হয়। এরপর সবাই একটি রেস্তোরাঁয় বসে খেতে খেতে গল্প করে। জন তখন জানায় সে চাইলে মানুষের যে কোনো কষ্ট বা অসুস্থতা দূর করতে পারে, তবে সেটা নিজের শরীরে শোষণ করে নেওয়ার মাধ্যমে। এতে তার প্রচন্ড যন্ত্রণা হয়, কিন্তু পানি খেলেই কিছুটা আরাম পায়। আর এই মিশনে একে অপরকে সাহায্য করতে গিয়ে তাদের মধ্যে ভিন্ন রকমের বন্ধন তৈরি হয়ে যায়। পরদিন সকালে জন হাসপাতালে যায় তার আহত কর্মীদের দেখতে, কিন্তু লিফটে তার দেখা হয় মিনোর সঙ্গে। জন আসলে মিনোর কোম্পানিতেই চাকরি করে, তাই তাকে স্যালুট জানায়। তখন মিনো লক্ষ্য করে জনের হাতেও তার মতোই একই চিহ্ন রয়েছে। মিনো আলাদা করে জনকে জিজ্ঞেস করে ওই দাগটা ট্যাটু কিনা। জন সরলভাবে জানায়, না স্যার, এটা ট্যাটু নয়, বরং লিভার ট্রান্সপ্লান্ট হওয়ার পর থেকেই এটা আমার হাতে আপনা আপনি তৈরি হয়েছে। মিনো তখন তাকে প্রশ্ন করে তার মধ্যে কোনো বিশেষ ক্ষমতা আছে কিনা। জনের কাছে বিষয়টা অদ্ভুত লাগলে সে জানায়, না স্যার, কোনো আলাদা শক্তি নেই, শুধু সুস্থ বোধ করি। এটা শুনে মিনো একটা আলাদা পরিকল্পনা করে এবং যাওয়ার আগে জনের নাম, ঠিকানা সব জেনে নেয়। সেই রাতেই অতিরিক্ত টাকা রোজগারের জন্য জন ড্রাইভিং করছিল। তখন তার যাত্রী ছিল টিনার অ্যাসিস্ট্যান্ট। কিছুক্ষণ পর জন হঠাৎ চোখ খুলে দেখে সে হাসপাতালে শুয়ে আছে। ডাক্তারকে বলা হচ্ছে দ্রুত তার লিভার বের করতে। ডাক্তার যখন লিভার কাটতে যাবে ঠিক তখনই মিনো সেখানে হাজির হয়। সে ডাক্তারকে জিজ্ঞেস করে যদি লিভারের কিছু অংশ কেটে নেওয়া হয় তাহলে কি সেটা আবার বৃদ্ধি পাবে। ডাক্তার হ্যাঁ বলতেই মিনো জনের গলা চেপে ধরে, কিন্তু আশ্চর্যজনকভাবে জন
জনের ক্ষেত্রে এই শক্তি কাজ করে না। তখন মিনো ভাবে হয়তো তার ক্ষমতা কমে গেছে, কিন্তু পাশের এক ডাক্তারের গলা চেপে ধরা মাত্রই তিনি হঠাৎ বুড়ো হয়ে মারা যান। সবার উপর কাজ করলেও জনের উপর কোনো কারণে তার এই শক্তি কার্যকর হচ্ছে না। মিনো বুঝতে পারে তার শক্তি সাধারণ মানুষের উপর কাজ করলেও সুপার পাওয়ার পাওয়া মানুষের উপর কোনোভাবেই কাজ করে না। তখন সে ডাক্তারকে আদেশ দেয় জনের লিভারের 90% কেটে তার নিজের শরীরে প্রতিস্থাপন করতে, আর বাকি 10% জনের শরীরে রেখে দিতে, যাতে সেটা ধীরে ধীরে বেড়ে ওঠে আর জনও বেঁচে থাকে। কিন্তু তৎক্ষণাৎ তারা জনের লিভার কেটে নিতে পারে না। এদিকে টিনা তার লোকেদের নির্দেশ দেয় বাকি সুপার পাওয়ারধারী মানুষদের ধরে আনার জন্য। ঠিক সেই সময় টম মাত্র একটি স্টোর থেকে বের হয়। হঠাৎ টিনার লোকেরা এসে তাকে দেয়ালে চেপে ধরে অজ্ঞান করার চেষ্টা করে, কিন্তু তারা যেভাবে চাপ দিক কিছুতেই সফল হয় না, কারণ টম নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল। শেষ পর্যন্ত তারা অনেক কষ্টে তাকে কাতুকুতু দিয়ে জোর করে শ্বাস নিতে বাধ্য করে, আর তখনই টম জ্ঞানহীন হয়ে পড়ে। অন্যদিকে সোফিয়া, জিরো এনার উপর হামলা হয়। এতে সোফিয়া ও জিরো ধরা পড়ে যায়, কিন্তু এনাকে তারা কোনোভাবেই আটকাতে পারে না। ধরা পড়া দুজনকে একটি বিশেষ কক্ষে বন্দী করা হয়, যাতে তারা তাদের ক্ষমতা ব্যবহার করতে না পারে। এদিকে দুর্ভাগ্যবশত জনের লিভার সত্যি কেটে নিয়ে মিনোর শরীরে বসানো হয়। সঙ্গে সঙ্গেই মিনো একেবারেই তরুণ হয়ে ওঠে, এমনকি দেখতে টিনার থেকেও কম বয়সী লাগে। এসব দেখে টিনা খুব একটা খুশি হতে পারে না, কারণ সে চাইছিল তার বাবা মিনো মারা যাক আর কোম্পানির মালিকানা পুরোপুরি তার হাতে আসুক। মিনোর অবস্থা দেখে টিনা মনে মনে ভয় পেতে থাকে যে হয়তো কোম্পানির মালিকানা তো দূরের কথা, হয়তো প্রাণটাই তার উড়ে যাবে। যাই হোক, এরপর মিনো বাড়ি গিয়ে শাওয়ার নেয় আর আয়নায় নিজের যুবক চেহারা দেখে প্রচুর খুশি হয়। হঠাৎ তার ঘরের সব লাইট অফ হয়ে যায় আর মিনো একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যায়। তার সামনে একটা অদ্ভুত ও ভয়ঙ্কর শক্তির আবির্ভাব ঘটে। পুরো ফ্লোর পানিতে ভরে যায়। তবুও মিনো সেই শক্তির হাত ধরার জন্য এক পা দুপা করে এগোতে থাকে, কিন্তু এই অজানা শক্তি মিনোকে নিজের কাছে জোরে টেনে নেয় আর তাকে একবার বুড়ো তো একবার যুবক চেহারা দেখিয়ে ভয় দেখাতে থাকে। এতে একসময় মিনো বুঝতে পারে এগুলো সবই তার হ্যালুসিনেশন। তাই সে নিজের সামনে থাকা বড় ড্রেসিং মিররে জোরে ঘুষি মারে আর বাস্তবতায় ফিরে আসে। তবে মিনো এবার আরো মরিয়া হয়ে ওঠে বাকি 5টা অঙ্গ নিজের শরীরে বসানোর জন্য। মিনো এখন নিজেকে ঈশ্বর বানাতে চাইছিল, যাতে লোকজন তাকে পূজা অর্চনা করে। টিনা তার বাবা মিনোর এই ভয়ঙ্কর রূপের সামনে একেবারেই কিছু না। এরপর মিনো তার মেয়ে টিনার বানানো জেলে ঢুকে সেখানে থাকা গার্ডদের একে একে পিটুনি দিয়ে ভেতরে ঢুকে যায়, আর ওখানকার সব গার্ড মিনোর শক্তির কাছে ছিল একেবারেই চুনোপুটি। মিনো খুব দ্রুত জিরো, সোফিয়া আর টমকে রাখা সেই স্পেশাল রুমে পৌঁছে যায়। এদিকে জিরো তার পায়ের আঙ্গুল দিয়ে চুটকি বাজানোর চেষ্টা করে, কারণ তার হাত দুটো আলাদা মেশিনের মাধ্যমে আটকানো ছিল, যাতে সে হাতের মাধ্যমে চুটকি বাজিয়ে কিছু করতে না পারে। কয়েকবার চেষ্টা করার পর সে প্রথমবারের মতো সফল হয়, আর আওয়াজ শুনে ওখানকার দুজন লোক জিরোর কাছে আসে আর তাকে বিছানার সঙ্গে বেঁধে কোথাও নিয়ে যেতে থাকে। এই সময় জিরো আরেকটা চুটকি বাজিয়ে এনাকে সিগন্যাল দেয় তার লোকেশনের ব্যাপারে, আর শেষে আরো একটা চুটকি বাজিয়ে সোফিয়ার জেলের দরজা খুলে দেয়। কিন্তু সাথে সাথেই জিরোকে বেহুশ করে দেয়া হয়, যার সামনে দাঁড়িয়ে ছিল মিনো আর একজন ডাক্তার। লোকেশন পেয়ে এনা প্রস্তুত হয় তার বন্ধুদের বাঁচাতে, আর তার বাবা এই ব্যাপারে জানতে পেরে এনাকে সঙ্গ দিতে চায়। এর মধ্যে জিরোর একটা কন্যা ইতিমধ্যে মিনো তার চোখে বসিয়ে ফেলেছে, আর ভাগ্যক্রমে জিরোর হুঁশ ফিরে আসে আর সে আবার চুটকি বাজাতে শুরু করে নিজের হাত দিয়ে। তবে জিরোকে পুরোপুরি মেরে না ফেলে জনের পাশে স্ট্রেচারে ফেলে রাখা হয়। এখানে জনকে দেখা যায় ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠছে, আর জিরোর চোখের ক্ষত সারানোর জন্য জন জিরোর হাত ধরে। এদিকে মিনো তার অলৌকিক শক্তি সবার সামনে প্রদর্শনের জন্য একটা বিশাল ইভেন্টের আয়োজন করে। এখানে সে সেই সব মানুষকে আমন্ত্রণ জানায় যাদের অসুখের কোনো নিরাময় ছিল না ডাক্তারদের কাছে। মিনোর যুবক রূপ দেখে সবাই অবাক হয়ে যায়। মিনো তার শক্তির নমুনা দেখানোর জন্য সামনে থাকা দেয়াল এক কিকে ভেঙে ফেলে, যেখানে তার বুড়ো রূপের ছবি আঁকা ছিল। তবে এসব শক্তি দেখে লোকজন এখন বেশ ভয় পেতে থাকে মিনোকে। এটাই তো মিনো চাইছিল, তাই সে এবার তার রূপ বদলে ফেলে আর সামনে থাকা এক হ্যান্ডিক্যাপ মানুষকে জনের লিভার থেকে পাওয়া শক্তি দিয়ে সম্পূর্ণ সুস্থ করে ফেলে। এরপর সে একেবারে অসুস্থ একটা ছোট্ট বাচ্চা মেয়ের কাছে গিয়ে তার গায়ে হাত রাখে, আর মুহূর্তের মধ্যে মেয়েটি সুস্থ হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে মেয়েটির মা মিনোর পায়ের কাছে লুটিয়ে পড়ে, কারণ সে মিনোকে সত্যিকারের ঈশ্বর
মনে করছিল। ধীরে ধীরে চারপাশের সবাই হাঁটু গেড়ে বসে মিনোকে প্রণাম করতে শুরু করে, এমন ভাবে যেন মিনো তাদের চোখে ঈশ্বর। এমন সময় মিনো হঠাৎ টের পায় এনা চলে এসেছে, কারণ এখন তার কাছে তো জিরোর একটি চোখ রয়েছে, যার মাধ্যমে সে অনুভব করতে পারে আশেপাশে অন্য সুপার পাওয়ারধারী কেউ আছে কিনা। মিনা চুটকি বাজিয়ে রাজাদের মতো বিশাল সিংহাসনে বসে নাটক শুরু করলো। ঠিক তখনই এনা আর তার বাবা এসে পৌঁছায়। এনার চোখের দৃষ্টিতে বুঝে যায় এই লোকটাই সেই দানব যে মানুষের জীবন শক্তি শুষে মুহূর্তেই বুড়ো করে মেরে ফেলতে পারে। এনা এগোতেই মিনো অভিনয় করে তাকে ভয় দেখাতে থাকে, কিন্তু এনা সরাসরি ঝাঁপিয়ে পড়ে এক লাথি মারতেই মিনোর হাত ভেঙে যায়। সে সঙ্গে সঙ্গেই পানি খেয়ে হাত আবার আগের মতো করে নেয়। এই দৃশ্যেই বোঝা যায় যে মিনো কতটা ভয়ঙ্কর। এই সময় সোফিয়া আর টম হাজির হয়, আর তিন বন্ধু একত্রিত হতেই মিনো প্রচন্ড রেগে যায়। সে হুমকি দেয়, ভালোই হয়েছে সবাই একসাথে এসেছো, এবার তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমায় দাও। এনার বাবা চিন্তা না করে ঝাঁপিয়ে পড়ে মিনোকে আঘাত করতে, কিন্তু মিনো এক ধাক্কায় তাকে উড়িয়ে দেয়। এনা কোনো মতে তার বাবাকে বাঁচায়। এরপরে এনা আর মিনোর মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। দুজনেই শক্তিশালী, কিন্তু মিনোর কাছে তিনটি অঙ্গের ক্ষমতা থাকায় এনা দ্রুত আঘাতপ্রাপ্ত হতে থাকে। একবার টম ফু দিয়ে মিনোকে উড়িয়ে দিলেও সে ফিরে এসে টমকে কপালে একটা টোকা মেরে অচেতন করে ফেলে। সোফিয়া পালাতে গেলে মিনো তাকে ধরে ফেলে, আর তখনই সে বুঝতে পারে সোফিয়া সবার ক্ষমতা একত্রিত করতে পারে। তাই সে আদেশ দেয় সোফিয়াকে দিয়ে সবার শক্তি নিজের মধ্যে স্থানান্তর করাতে। ঠিক তখন হাজির হয় জিরো আর জন। এরপর তারা পাঁচজন, এনা, জন, জিরো, টম, সোফিয়া একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলে। তাই এবার এনা হুইসেল বাজায় এবং টম ফু দেয়, আর এনা আকাশে উড়ে কিক করে মিনোকে আঘাত করে। চারিদিক বিদ্যুৎ চমকায়। এনা আর মিনোর লড়াইয়ে স্তম্ভ প্রতিমা ভেঙে পড়তে শুরু করে। নিচে যারা মিনোকে ঈশ্বর মনে করছিল তাদের নিয়ে মিনোর কোনো মাথা ব্যথা নেই। অবশেষে মিনো ক্লান্ত হয়ে গেলে মেঝের পানি শুষে আবার শক্তি ফিরে পায়। সে এনা ছাড়া বাকিদের ছুঁড়ে ফেলে দেয়, আর এক হাতে এনার গলা চেপে ধরে। এনার মুখ থেকে কালো রক্ত বের হতে থাকে, আর অন্য হাতে মিনো সোফিয়ার দিকে এগোয়। ঠিক সেই মুহূর্তেই সবাই মিলে সোফিয়ার মাধ্যমে তাদের ও মিনোর শক্তি এনার মধ্যে স্থানান্তর করে। হঠাৎ এনা আরো ভয়ঙ্কর শক্তিশালী হয়ে ওঠে। সে এত জোরে আঘাত করতে থাকে যে মিনো মানুষের বদলে একেবারে বস্তার মতো উড়ে যায়। অবশেষে এনা মিনোকে এক বিদ্যুৎপূর্ণ স্তম্ভের দিকে ছুঁড়ে মারে। স্তম্ভটা ভেঙে পড়তে থাকে মিনোর অনুসারীদের উপর। তবে পাঁচজন মিলে ধাক্কা সামলেই মানুষগুলোকে বাঁচিয়ে ফেলে। এই সুযোগে মিনো আবার শক্তি শুষতে গেলে এনার বাবা এমন এক লাথি মারে যে মিনো গিয়ে সিংহাসনের উপর আশ্রে পড়ে, একদম বৃদ্ধ দুর্বল অবস্থায়। তখন জিরো চুটকি বাজিয়ে পুরো সিংহাসন সহ মিনোকে নিচে তার ভক্তদের সামনে ফেলে দেয়। তারা বিস্ময় দেখে যাকে এতদিন ঈশ্বর ভেবেছিল সে আসলে এক লোভী দুর্বল বৃদ্ধ মানুষ ছাড়া কিছুই না। মিনো আর লড়াই করতে পারে না, সে হেরে যায়। আর এর মধ্য দিয়ে আমাদের আজকের এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই মুভিটা সেটা অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। দেখা হবে নতুন কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।